IEEE 319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমসের মডিউল 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এলটিআই সিস্টেম অর্থাৎ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব এবং এলটিআই সিস্টেমের বিভিন্ন এক্সাম্পল আমরা দেখবার চেষ্টা করব। সবার প্রথমেই আমরা এলটিআই সিস্টেমের প্রথম যে সিস্টেম অর্থাৎ লিনিয়ার সিস্টেম, সেই লিনিয়ার সিস্টেমের কিছু প্রপার্টি আমরা দেখে আসি। প্রথমত, লিনিয়ার সিস্টেম হতে হলে যে প্রি রিকুইজিটগুলো ফুলফিল করতে হবে তার মধ্যে একটি হচ্ছে সিস্টেমস লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম স্কেলিং, অর্থাৎ লিনিয়ারিটি টাইম স্কেলিংয়ের উপর ডিপেন্ড করে না। দ্বিতীয় যে প্রপার্টি আছে সেটি হচ্ছে সিস্টেমস লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোএফিশিয়েন্ট ইউজড ইন সিস্টেম রিলেশনশিপ। ইনপুট আউটপুট রিলেশনশিপে যে কোএফিশিয়েন্ট ব্যবহার করা হয় সেই কোএফিশিয়েন্টের উপরে সিস্টেমের লিনিয়ারিটি ডিপেন্ড করে না, অর্থাৎ সেখানে যে কোএফিশিয়েন্টই ব্যবহার করা হোক না কেন সেখানে সিস্টেমের লিনিয়ারিটি পরিবর্তন হবে না। থার্ড যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ইফ অ্যানি অ্যাডেড অর সাবট্রাক্টেড টার্ম other than input output is available in the system relationship, then the system will be non-linear. তার মানে হচ্ছে ইনপুট আউটপুট রিলেশনশিপ অর্থাৎ এক্স অফ টি যদি ইনপুট হয় এবং ওয়াই অফ টি যদি আউটপুট হয়, তাহলে এক্স অফ টি এবং ওয়াই অফ টি বাদে যদি আরও কোনো অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম থাকে ইনপুট আউটপুট রিলেশনশিপ বাদে, তাহলে আমাদের সিস্টেমটা নন লিনিয়ার হিসেবে কনসিডার করা হবে। ফোর্থ প্রপার্টি হচ্ছে ইফ আউটপুট ইজ সামেশন অফ টাইম শিফটিং টার্মস অফ ইনপুট দেন দ্য সিস্টেম উইল বি লিনিয়ার। তার মানে আমাদের এখানে আমাদের ইনপুট আউটপুট বাদেও যদি সেখানে কোনো টাইম শিফটিং কোনো ধরনের টার্মকে অ্যাড করা হয়, অর্থাৎ এখানেও যদি ইনপুট আউটপুট রিলেশনশিপটাই থাকে, তাহলে সেটা আমাদের লিনিয়ার সিস্টেম হবে। অর্থাৎ এক্স অফ টি যদি থাকে তাহলে এক্স অফ টি থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে এটা হচ্ছে রাইট শিফটেড। 5 ইউনিট আমাদের এক্স অফ টি সিগন্যালকে 5 ইউনিট রাইট শিফটেড করা হলো। যদি এরকম রিলেশনশিপও থাকে তারপরও আমরা সিস্টেমটাকে লিনিয়ার রিলেশনশিপ অথবা লিনিয়ার সিস্টেম বলবো। ইন্টিগ্রাল অ্যান্ড ডিফারেন্সিয়াল অপারেশন আর লিনিয়ার অপারেশন, যদি ইন্টিগ্রেশন করি অথবা ডিফারেন্সিয়েশন করি তারপরেও লিনিয়ারিটি চেঞ্জ হবে না, অর্থাৎ লিনিয়ার সিস্টেম লিনিয়ারই থাকবে। ইভেন অ্যান্ড অড অপারেটরস আর লিনিয়ার অপারেটরস, ইভেন এবং অড ফাংশন বা ইভেন এবং অড অপারেশন যদি করা হয়, অর্থাৎ এক্স অফ টি ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি, ইভেন রিলেশনশিপ, ইভেন অপারেশন। আর অড অপারেশনের ক্ষেত্রে এক্স অফ টি ইকুয়াল টু মাইনাস এক্স অফ মাইনাস টি, এ ধরনের যদি কোনো অপারেশন করা হয়, অর্থাৎ রিফ্লেকশন, অ্যামপ্লিটিউড, স্কেলিং, যদি এরকম কিছু পরিবর্তন করা হয় তারপরও সিস্টেমটা লিনিয়ারই থাকবে। রিয়েল, ইমাজিনারি অ্যান্ড কনজুগেট অপারেটরস আর নন লিনিয়ার অপারেটরস। আমরা যদি এখানে ইমাজিনারি অপারেশন করি অথবা অর্থাৎ আমরা এখানে যদি আমরা কমপ্লেক্স টার্ম নিয়ে আসি অথবা এখানে যদি কনজুগেট করা হয়, আমরা জানি কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বারে যে রিয়েল এবং ইমাজিনারি টার্ম থাকে, কমপ্লেক্স কনজুগেট করলে সেক্ষেত্রে ইমাজিনারি পার্টের যে সাইনটা আছে সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়। যদি আমাদের 3 + 4i এটা যদি থাকে, এটাকে যদি আমরা এই কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি কনজুগেট করি অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট করি, তাহলে 3 + 4i এটার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে 3 - 4i, অর্থাৎ আমাদের যে সাইনটা আছে সেই সাইনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ইমাজিনারি নাম্বারের আগে যে সাইনটা আছে সেই সাইনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এ ধরনের কোনো অপারেশন থাকে তবে সেটা হবে নন লিনিয়ার অপারেশন। এর বাইরে ট্রিগোনোমেট্রিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেনশিয়াল, রুট, পাওয়ার মডুলাস, সিঙ্ক অথবা স্যাম্পলিং ফাংশন, সিঙ্ক ফাংশন, এ ধরনের অপারেশন অথবা এ ধরনের ফাংশন যদি থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন লিনিয়ার ফাংশন অথবা নন লিনিয়ার সিস্টেম। স্প্লিট সিস্টেমস আর লিনিয়ার সিস্টেম, যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে টাইম ইনভেরিয়েন্ট এবং টাইম সিস্টেম, এই দুটি হচ্ছে স্প্লিট সিস্টেম, তাহলে সেক্ষেত্রে সিস্টেম লিনিয়ার সিস্টেম হিসেবে বিবেচিত হবে। আমি ইতিমধ্যে বলেছি এলটিআই সিস্টেম মূলত একটা হাইব্রিড সিস্টেম, যেখানে আমাদের দুটো সিস্টেমকে ইনকর্পোরেট করা হয়েছে, একসাথে করা হয়েছে। যেমন এলটিআই এ লিনিয়ার সিস্টেম এবং টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম এই দুটোকে মার্জ করা হয়েছে।
আমরা ইতিমধ্যে জানি যে লিনিয়ার সিস্টেম মূলত সুপারপজিশন প্রিন্সিপালটা মেনে চলে, যেখানে অ্যাডিটিভিটি প্রপার্টি আছে এবং হোমোজিনিটি প্রপার্টি আছে। তাহলে এই দুটো প্রপার্টিকে কম্বাইন করে সুপারপজিশন প্রিন্সিপাল, অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপাল যে সিস্টেম ওবে করে, অ্যাবাইড বাই হয়, সেই সিস্টেমকে আমরা বলি লিনিয়ার সিস্টেম। আর টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হচ্ছে ইনপুটে আমি যে ডিলে ইন্ট্রোডিউস করব, আউটপুটও যদি ঠিক তত ইউনিট ডিলেইড হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। তাহলে এই লিনিয়ার এবং টাইম ইনভেরিয়েন্ট দুটো সিস্টেমকে যদি কম্বাইন করা হয়, তখন যে হাইব্রিড সিস্টেমটি তৈরি হবে সেটি মূলত এলটিআই সিস্টেম। এবার আমরা চলে যাব যে একটা সিস্টেমকে টাইম ইনভেরিয়েন্ট অর্থাৎ টিআই হতে হলে সেটাকে কি করতে হবে, টিআইভি হতে হলে কি করতে হবে। সেক্ষেত্রে প্রি রিকুইজিটগুলো হচ্ছে এটা, এখানে টাইম স্কেলিং করা যাবে না। টাইম স্কেলিং করলে এটি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম থাকবে না, বরঞ্চ এটি টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমে পরিণত হবে। কোএফিশিয়েন্ট ইন সিস্টেম রিলেশনশিপ শুড বি কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে ইনপুট আউটপুট রিলেশনশিপে যে কোএফিশিয়েন্ট ইউজ করা হয় সেই কোএফিশিয়েন্টকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে। 1 2 3 4 এরকম পার্টিকুলার কনস্ট্যান্ট নাম্বার হতে হবে। অর্থাৎ আমি যদি এক্স অফ টি এই ইনপুটটি দেই, তাহলে এক্স অফ টি এর সাথে আমি যে কোএফিশিয়েন্টটি ব্যবহার করব সেই কোএফিশিয়েন্টটি অবশ্যই একটি কনস্ট্যান্ট হতে হবে। যদি আমি 5x অফ টি লিখি, তাহলে 5 হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, তার মানে কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট, সুতরাং সিস্টেম হবে এলটিআই। কিন্তু এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স অফ টি চলে আসে, মাইনাস 3t চলে আসে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টি টাইম ভ্যারিয়েবল রয়ে গেছে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট না, কোএফিশিয়েন্টটা কনস্ট্যান্ট না। সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা টাইম ভ্যারিয়েন্ট সিস্টেমে পরিণত হবে। থার্ড যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে অ্যানি অ্যাডেড অর সাবট্রাক্টেড টার্ম ইন দ্য সিস্টেম রিলেশনশিপ মাস্ট বি কনস্ট্যান্ট অর জিরো, অর্থাৎ ইনপুট আউটপুট রিলেশনশিপের সাথে যে টার্ম অ্যাড করা হচ্ছে অথবা সাবট্রাক্ট করা হচ্ছে সেই টার্মকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে অথবা জিরো হতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি যে আউটপুট ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস ওয়ান, তার মানে এক্স অফ টি এটা যেরকম ইনপুট টার্ম, এক্স অফ টি মাইনাস ওয়ান এটাও কিন্তু ইনপুট টার্মের একটা ডিলেইড ভার্সন। তার মানে এখানে কিন্তু ওয়াইটি হচ্ছে আউটপুট, এক্স অফ টি এবং এক্স অফ টি মাইনাস ওয়ান দুটোই কিন্তু আউটপুট। এখন এটার সাথে আমি যদি একটা কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ +3 +5 এরকম কোনো কনস্ট্যান্ট টার্ম যদি অ্যাড করি অথবা সাবট্রাক্ট করি, তারপরেও কিন্তু আমাদের সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্টই থাকছে। কিন্তু সেখানে যদি আমরা কনস্ট্যান্ট টার্মের বাইরে অন্য কোনো টার্ম নিয়ে আসি, যেমন এখানেও যদি আমাদের ভ্যারিয়েবল টার্ম চলে আসে, তাহলে সেটা কিন্তু টাইম ইনভেরিয়েন্ট থাকবে না, হয়ে যাবে টাইম ভ্যারিয়েন্ট। এখানে কিছু এলটিআই সিস্টেমের উদাহরণ দেওয়া আছে, যেমন ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি প্লাস 5, এটা কি এলটিআই নাকি এলটিআই না, এরকম যদি এক্সাম্পল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় যে আইডেন্টিফাই ওয়েদার দি সিস্টেম ইজ এলটিআই অর নট, তাহলে অবশ্যই প্রপার্টির সাথে এগুলো মিলিয়ে দেখতে হবে। প্রপার্টির সাথে মিলিয়ে দেখা মানে একটা সিস্টেমকে এলটিআই হতে হলে কিন্তু একই সাথে তাকে লিনিয়ারিটির যে প্রি রিকুইজিটগুলো আছে, কন্ডিশনগুলো আছে, সেগুলোকে স্যাটিসফাই করতে হবে। তার পাশাপাশি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের যে প্রপার্টিগুলো আছে সেটাকেও কিন্তু স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ একই সাথে লিনিয়ারিটি এবং টাইম ইনভেরিয়েন্ট দুটো প্রপার্টিকেই স্যাটিসফাই করতে হবে। এখন যদি আমরা দেখি যে সে লিনিয়ারিটির প্রপার্টি বা প্রি রিকুইজিট স্যাটিসফাই করেনি, তাহলে চোখ বন্ধ করে আমরা লিখে দিব যে এটা নট এলটিআই সিস্টেম। তখন আমাদের টাইম ইনভেরিয়েন্টের শর্ত পূরণ করেছে কিনা সেটা চেক করবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে দেখে আসি যে ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি প্লাস 5, তার মানে অ্যাডেড টার্ম হিসেবে এখানে একটা কনস্ট্যান্ট আছে, ওয়াইটি এবং এক্সটি এ দুটোই হচ্ছে ইনপুট আউটপুট রিলেশনশিপ, কিন্তু তার সাথে অ্যাডেড টার্ম হিসেবে একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। প্রথমে দেখব যে প্রি রিকুইজিটগুলো যেটা আছে সেটার মধ্যে লিনিয়ারের শর্ত পূরণ করে কিনা। যদি করে থাকে তাহলে আমরা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের প্রি রিকুইজিট অথবা প্রপার্টিগুলো চেক করব। প্রথমেই লিনিয়ারিটির যে প্রপার্টিগুলো আছে তার মধ্যে আমরা দেখে নিই যে এখানে ইনপুট আউটপুটের বাইরে অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম সম্পর্কে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে
প্রপার্টিগুলো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে টাইম স্কেলিং নিয়ে। আমাদের এখানে টাইম স্কেলিং হয়নি, সুতরাং প্রথম প্রপার্টিটা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বা অ্যাপ্লিকেবল নয়। দ্বিতীয় যে প্রপার্টিটা আছে সেখানে বলা হয়েছে কোএফিশিয়েন্ট থাকতে পারে। আমাদের এখানে কোএফিশিয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে না, অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম নিয়ে কথা বলা হচ্ছে। থার্ড প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্মের কথা বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে এখানে অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম হিসেবে ইনপুট আউটপুট রিলেশনশিপের বাইরে আর কোনো ধরনের রিলেশনশিপ বা অন্য কোনো টার্ম থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছি এখানে যেহেতু 5 আছে একটা কনস্ট্যান্ট টার্ম এবং এখানে 5-এর সাথে ইনপুট আউটপুট রিলেশনশিপ নেই, তার মানে বোঝাই যাচ্ছে এটা নন লিনিয়ার। আর যেহেতু লিনিয়ার নয় সুতরাং এটা এলটিআই নয়। তাহলে এখানে আমরা লিখে দিব যে এটা এলটিআই নয়, কেননা এটা লিনিয়ার সিস্টেম নয়। আর আমরা যদি আবার একটু চেক করতে চাই যে এটা আদৌ টাইম ইনভেরিয়েন্ট কিনা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডেড অথবা সাবট্রাক্টেড টার্ম হিসেবে যে টার্মকে কথা বলা হচ্ছে যে ইনপুট আউটপুট রিলেশনশিপের বাইরে যদি কোনো টার্ম থেকে থাকে তাহলে সেটাকে কনস্ট্যান্ট অথবা জিরো হতে হবে। তার মানে আমাদের এখানে ফার্স্ট যে প্রবলেমটা বা ফার্স্ট যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের উদাহরণ, কিন্তু লিনিয়ার সিস্টেমের উদাহরণ নয়। যেহেতু দুটা সিস্টেমের প্রি রিকুইজিটকে সে স্যাটিসফাই করেনি একই সাথে, সে কারণে সেটা এলটিআই নয়। তাহলে লিখে দিলাম নট এলটিআই। এক্ষেত্রে আমরা স্ট্রেট ফরওয়ার্ড প্রপার্টির সাথে মিলিয়ে যদি মিলে যায় তাহলে এলটিআই, যদি না মিলে নট এলটিআই লিখে দিব। এখানে এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে আমরা ছোট্ট করে এটা লিখে দিতে পারি যে এটা এলটিআই নয়, কেননা লিনিয়ারিটির এই শর্ত সে পূরণ করেনি, এটুকু আমরা লিখে দিতে পারি। 2 নাম্বার কন্ডিশনে ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ টি স্কোয়ার আছে, তার মানে এখানে স্কোয়ার দেওয়া আছে, পাওয়ার টার্ম আছে। পাওয়ার টার্ম যদি থাকে তাহলে, অথবা এখানে একটা স্কেলিং অপারেশনও হয়েছে কেননা দুবার মাল্টিপ্লাই হয়েছে, এবং এখানে পাওয়ার টার্মের কথাও বলা আছে যে যদি রুট করা হয়, যদি পাওয়ার করা হয় তাহলে এটা কিন্তু লিনিয়ার হবে না, এটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে নন লিনিয়ার যেহেতু, সুতরাং এটা আমরা লিখে দিব নট এলটিআই, কেননা এটা লিনিয়ারিটির শর্ত পূরণ করেনি। ওয়াই অফ টি ইকুয়াল টু কস টি এক্স অফ টি, তার মানে এক্স অফ টি হচ্ছে ইনপুট, ইনপুটের সাথে যেটা আছে সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট। তার মানে এখানে কোএফিশিয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে লিনিয়ারিটি, এখানে কোএফিশিয়েন্টের কথা বলা হয়েছে যে সিস্টেমস লিনিয়ারিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোএফিশিয়েন্ট। তার মানে কোএফিশিয়েন্ট যাই হোক না কেন সিস্টেমের লিনিয়ারিটি পরিবর্তন হবে না। তার মানে আমাদের এখানে এক্স অফ টির সাথে কস টি আছে, যেহেতু লিনিয়ারিটি কোএফিশিয়েন্টের উপর নির্ভর করে না, তার মানে আমাদের উদাহরণটা একটা লিনিয়ার সিস্টেমের উদাহরণ। তার মানে একটা শর্ত সে পূরণ করেছে। এবার আমরা দেখব যে টাইম ইনভেরিয়েন্টের শর্ত সে পূরণ করে কিনা। তাহলে টাইম ইনভেরিয়েন্টের শর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুস্পষ্টভাবে কোএফিশিয়েন্টের ক্ষেত্রে লিখে দিয়েছে যে কোএফিশিয়েন্টকে অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে। তার মানে এখানে আমাদের যেহেতু কনস্ট্যান্ট নেই, কস টির ভ্যালু টি এর ভ্যালুর উপর পরিবর্তন হয়, এবং কস টির ভ্যালু +1 থেকে -1 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে টি এর ভ্যালু অথবা থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, সে কারণে এটা কনস্ট্যান্ট নয়। যেহেতু কনস্ট্যান্ট নয় সুতরাং এটা নট এলটিআই। এটা লিনিয়ারিটির শর্ত মেনেছে কিন্তু টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের শর্ত পূরণ করেনি বিধায় এটা হচ্ছে নট এলটিআই। 4 নম্বর যে উদাহরণ আছে সেটা হচ্ছে ওয়াইটি ইকুয়াল টু 2xt। তাহলে এখানে যে এক্স অফ টির সাথে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা একটা কনস্ট্যান্ট, তার মানে লিনিয়ারিটির শর্ত মানছে, এবং যেহেতু লিনিয়ারিটি আমাদের কোএফিশিয়েন্টের উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ কোএফিশিয়েন্ট, সুতরাং সেটা লিনিয়ার। আবার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিয়েছি যে এখানে কোএফিশিয়েন্টটা অবশ্যই একটা কনস্ট্যান্ট হতে হবে, আর 2 যেহেতু কনস্ট্যান্ট সুতরাং সিস্টেমটা হচ্ছে এলটিআই। তাহলে এভাবে আমরা প্রপার্টি চেক করার মাধ্যমে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমাদের সিস্টেমটা লিনিয়ার নাকি আমাদের সিস্টেমটা কি এলটিআই নাকি নট এলটিআই। এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে একটা সিস্টেম কি লিনিয়ার সিস্টেম নাকি নন লিনিয়ার সিস্টেম, একটা সিস্টেম কি এলটিআই নাকি নট এলটিআই, অর্থাৎ ওভারঅল একটা সিস্টেম আমাদের এলটিআই হওয়ার জন্য
লিনিয়ারিটি এবং টাইম ইনভেরিয়েন্টের যে শর্তটা সেটা পূরণ করেছে কিনা সেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন ব্যবহার করে, এই ট্রান্সফর্মেশন মেথডস ব্যবহার করে আমরা ভেরিফাই করব। তাহলে আগেরটার সাথে পার্থক্য হচ্ছে, একটু আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা প্রপার্টির সাথে মিলিয়ে আমরা সিম্পলি জাস্ট আইডেন্টিফাই করেছি যে এটা আমাদের এলটিআই নাকি এলটিআই না, আমরা সেখানে আইডেন্টিফাই করেছি। কিন্তু যখনই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে করার চেষ্টা করব তখন মূলত আমরা ভেরিফাই করব, অর্থাৎ একটা সিস্টেম সেটার আমরা ট্রান্সফার ফাংশন বের করব, করে আমরা দেখব যে এটা আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন অনুযায়ী এটা কি আসলে এলটিআই নাকি এলটিআই না। অর্থাৎ এখানে সিস্টেম আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের একটা বেসিক প্রয়োজন হবে। তাহলে এখানে খুব অল্পভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের বেসিকটা আলোচনা করব। পরবর্তীতে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ডিফারেন্ট মডিউলে। সুতরাং এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের বেসিকটা আমরা আলোচনা করছি। বেসিকটা হচ্ছে এরকম যে এফটি এটা হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যাল। আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যারিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল, এফ এর সাথে টি আছে যেটা ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল। তাহলে এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে স্বাভাবিকভাবেই এই টাইম ডোমেইন সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে পরিণত হবে। অর্থাৎ এফটির মধ্যে, এফটিতে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেশন করি তাহলে এটা এফ অফ এস এ পরিণত হবে। তাহলে এফ অফ টি পরিণত হলো এফ অফ এস এ, এবং এফ অফ এস হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যাল, এবং এখানে যে এসটা আমরা ব্যবহার করছি সেই এসটা হচ্ছে মূলত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। এবং কমপ্লেক্স নাম্বারে আমরা জানি যে রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশনে সেখানে রিয়েল পার্ট থাকে এবং ইমাজিনারি পার্ট থাকে। তাহলে এস কমপ্লেক্স ভ্যারিয়েবলে আমাদের রিয়েল পার্ট এখানে সিগমা রয়েছে এবং ইমাজিনারি পার্ট হিসেবে ওমেগা রয়েছে। কিভাবে বুঝলাম? কেননা এটার আগে ইমাজিনারি আমাদের নাম্বার জে আছে, সুতরাং এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। এখন এখানে আমরা একটা টাইম ডোমেন সিগন্যাল যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে তার করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল কিভাবে ক্যালকুলেট করব। তাহলে এফটি হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল, এফটির সাথে আমরা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করলাম, এবং এখানে আমরা যদি টি এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করি তাহলেই কিন্তু এফটির করসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল এফ অফ এস আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এখানে টাইম ডোমেন সিগন্যাল হিসেবে আমরা যদি একটা ডিসি ভ্যালু যেমন টু আছে ডিসি ভ্যালু, তাহলে এই টুকে যদি আমরা কনসিডার করি এফটি ইকুয়াল টু 2 একটা ডিসি ভ্যালু যদি চিন্তা করি একটা টাইম ডোমেন সিগন্যাল হিসেবে, এবং সেই সিগন্যালটাকে আমরা যদি এখানে এফটির পরিবর্তে সাবস্টিটিউট করি, এখানে ফর্মুলাতে এফটির পরিবর্তে আমরা এফটির ভ্যালু অর্থাৎ 2 সাবস্টিটিউট করছি। 2 সাবস্টিটিউট করলে প্রথমেই আমরা ইন্টিগ্রেশনে শুরু করব এভাবে যে আমাদের এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে আমরা এখানে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসব। বাইরে নিয়ে আসার পরে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এসটি এটাকেই কেবলমাত্র আমরা ইন্টিগ্রেট করতে পারছি, এবং ইন্টিগ্রেট করার যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব সেটা খুবই বেসিক ফর্মুলা, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ডিএক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশনের রেজাল্ট কী হবে, 1 ডিভাইডেড বাই মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ঠিক তেমনি এখানে আমাদের মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস এস 1/s আকারে বাইরে চলে আসলো, মাইনাসটা চলে আসলো ই টু দি পাওয়ার মাইনাস এসটি। এখন এখানে টি এর পরিবর্তে আমরা একবার আপার লিমিট প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে আমরা একবার লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি বসাবো, এবং আমরা জানি ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে টি এর পরিবর্তে একবার আমরা প্লাস ইনফিনিটি বসাচ্ছি, টি এর পরিবর্তে আমরা একবার মাইনাস ইনফিনিটি বসাচ্ছি। মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বসালে যেটা হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আছে, তার মানে এস এর সাথে টি হিসেবে ইনফিনিটি মাল্টিপ্লাই হলো, তাহলে এস এর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হলে রেজাল্টেন্ট হবে ইনফিনিটি, আমরা রেজাল্টে ইনফিনিটি পাবো। আবার এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস, আবার লিমিট হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এস এর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হলে ইনফিনিটি হবে।
আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে আমাদের ফর্মুলার মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের মাইনাস। আর এখানে আমরা যখন বসাচ্ছি তখন আলটিমেটলি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এরকম, যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এই ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি ইনফাইনাইট টাইমস এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, এক্সপোনেনশিয়াল করা হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মাইনাস টুয়াইসেস, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, যেহেতু ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু আমরা জানি 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 2 ডিভাইডেড বাই এস, এখানে আমরা পেলাম ফার্স্ট টার্মে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি আমরা পেলাম 0 মাইনাস ইনফিনিটি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে গেছে, 2 ডিভাইডেড বাই এস একটা ফাইনাইট ভ্যালু, এটার সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হলো, তাহলে এটার রেজাল্ট আমরা পাবো ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুটে যে ভ্যালুটা ছিল, অর্থাৎ যে টাইম ডোমেন সিগন্যালটা ছিল, সেটা হচ্ছে একটা ডিসি ভ্যালু ছিল, কেননা এখানে আমাদের দেওয়া আছে একটা ডিসি ভ্যালু 2, এফটির ভ্যালু দেওয়া আছে 2, এফটি হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল এবং তার ভ্যালু হচ্ছে একটা ডিসি ভ্যালু 2, ডিসি ভ্যালু 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যখন একটা টাইম ডোমেন সিগন্যাল একটা কনস্ট্যান্ট হবে, তাহলে তখন তাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, তাহলে তার রেজাল্ট হবে ইনফিনিটি, একটা ইনভ্যালিড রেজাল্ট পাচ্ছি। এখন আমরা যদি একটা ভ্যালিড রেজাল্ট বের করতে চাই তাহলে আমরা কি করব? একটা ভ্যালিড রেজাল্ট বের করতে চাইলে এখানে এফটির সাথে আমরা যে কেবলমাত্র একটা ডিসি টার্ম দিয়েছি, তাহলে এই ডিসি টার্মটা শুধু রাখা যাবে না, একা রাখা যাবে না, তার সাথে একটা ফাংশন মাল্টিপ্লাই করতে হবে। এখন কি ধরনের ফাংশন আমরা মাল্টিপ্লাই করতে পারি? এখন আমরা জানি যে আমাদের 3 ধরনের এলিমেন্টারি ফাংশন আছে। আমি যদি সব কিছু মুছে দিই, এখানে সব কিছু মুছে দিলাম আমি যদি 3 ধরনের এলিমেন্টারি ফাংশনের কথা চিন্তা করি, যেমন ইউনিট ইম্পালস ফাংশন ডেলটি দেখতে কেমন? ডেলটি দেখতে হচ্ছে এরকম, যে এটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, যখন টি এর ভ্যালু ইকুয়াল টু 0 তখন ডেলটির ভ্যালু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, এটা হচ্ছে ডেলটি ইউনিট ইম্পালস ফাংশন। আমরা যদি আরেকটা এলিমেন্টারি ফাংশন চিন্তা করি, যেমন ইউ অফ টি, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, টি এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টির অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। আর ইউনিট র্যাম্প ফাংশনের কথা যদি বলি, তাহলে ইউনিট র্যাম্প ফাংশন হচ্ছে এরকম, র্যাম্প ঢাল, এটা হচ্ছে আরটি দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে টি এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের আরটির ভ্যালু হবে টি, এভাবে বাড়তে থাকবে। টি এর ভ্যালু যখন 1 তখন আরটির ভ্যালু 1, টি এর ভ্যালু যখন 2 আরটির ভ্যালু 2, টি এর ভ্যালু যখন ইনফিনিটি আরটির ভ্যালু ইনফিনিটি। এখন এই যে 3টা এলিমেন্টারি ফাংশন, এই 3টা এলিমেন্টারি ফাংশনের মধ্যে কোন ফাংশনকে আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে আমি যে কোনো 3টা এলিমেন্টারি ফাংশনের মধ্যে এমন একটা এলিমেন্টারি ফাংশনকে বেছে নিতে হবে যাতে 2 এর ভ্যালু চেঞ্জ না হয়। এখন আমি যদি 2 এর সাথে ডেলটিকে মাল্টিপ্লাই করি, তাহলে ডেলটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, টি ইকুয়াল টু 0তে ডেলটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে এখানে রেজাল্ট হয়ে যাবে ইনফিনিটি, শুধুমাত্র টি ইকুয়াল টু 0 এই টাইম ইনস্ট্যান্টে রেজাল্ট হয়ে যাবে ইনফিনিটি, বাকি কোথাও কোনো ভ্যালু থাকছে না।
তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, কেননা আমার ইনপুটই চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আসি আরটি, ইউনিট র্যাম্প ফাংশন। তাহলে ইউনিট র্যাম্প ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট ফাংশন, কেননা এখানে একটা স্লোপ তৈরি হয়েছে এবং এটার ভ্যালু টি ইকুয়াল টু ইনফিনিটিতে এই ইনস্ট্যান্সে এটার অ্যাম্পলিটিউড চলে যাচ্ছে ইনফিনিটির দিকে। তাহলে এটাও যদি আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে এখানে ইনপুটের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাকি থাকলো একটা এলিমেন্টারি ফাংশন, সেটা হচ্ছে ইউটি, ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশনের অ্যাম্পলিটিউড হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1। তার মানে 1-এর সাথে আমি যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে আমার ইনপুট যেটা 2 ছিল সেটা 2ই থাকছে। সেই কারণে আমরা এখানে এফটিতে 2 এর সাথে আমরা এমন একটা ফাংশন, এমন একটা এলিমেন্টারি ফাংশনকে নিলাম যেটা আমাদের ইনপুটকে পরিবর্তন করে দেবে না। অর্থাৎ ইউটি এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে ইউ ইন্টু 1, 2 ইন্টু 1, দ্যাট মিনস 2ই থাকছে। তাহলে এটা আমরা জানি যে ইউটির ভ্যালু হচ্ছে টি এর ভ্যালু যখন লেস দেন 0, টি এর ভ্যালু যখন লেস দেন 0 তখন ইউটির ভ্যালু হচ্ছে 0, আর টি এর ভ্যালু যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আপ টু ইনফিনিটি, আপ টু প্লাস ইনফিনিটি, সেখানে ইউটির অ্যাম্পলিটিউড হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 2, তাহলে এখানে যেহেতু 2 আছে তার মানে এখানে 1 ইন্টু 2 হবে, তাহলে সেখানে আমি 2 পাবো। এরপরে আসি এফ অফ এস। এখন আমরা এই সেম ফর্মুলা, এখানে আমরা যে ফর্মুলাটা দেখিয়েছি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলাটা আমরা দেখিয়েছি, এই ফর্মুলাতে আমরা এফটির পরিবর্তে আমরা 2 ইন্টু ইউটি এই ভ্যালুটা বসাবো। এখন এখানে 2 এর সাথে ইউটি আছে, কিভাবে আছে বলছি। আমরা যদি প্রথম চিন্তা করি যে এটা লিমিট কী ছিল, এটা লিমিট ছিল কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে আমরা সেই লিমিটটা আগে দিয়ে দিই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু আমরা যদি খেয়াল করি যে ইউটি এই সিগন্যালটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 0-র আগ পর্যন্ত এটা কিন্তু ডিফাইন নয়, এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এটার কোথায় নন জিরো ভ্যালু রয়েছে? ইউটি সিগন্যালের ভ্যালু নন জিরো কোথায়? 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে ইউটির ভ্যালু হচ্ছে নন জিরো এবং 1। সে কারণে আমরা এখানে যে লিমিটটা ব্যবহার করেছি সেই লিমিটটা আমরা সরিয়ে নিব। মাইনাস ইনফিনিটি থেকে 0-র আগ পর্যন্ত যেহেতু ইউটির ভ্যালু হচ্ছে 0, সেই কারণে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 না দিয়ে যেখানে নন জিরো ভ্যালু রয়েছে, অর্থাৎ 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা জানি ইউটির ভ্যালু হচ্ছে 1, সেই ভ্যালুটাই আমরা এখানে বসালাম। অর্থাৎ এখানে 2 এর সাথে 1 কিন্তু মাল্টিপ্লাই আছে, যেটা হচ্ছে ইউটির ভ্যালু। তাহলে আমরা এখানে তাই করলাম যে ইউটির ভ্যালুটা এখানে নিয়ে আসলাম। বেসিক্যালি এই হচ্ছে বিষয়, এবং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একইভাবে আমরা 2টাকে বাইরে নিয়ে আসলাম, আমরা এখানে ইন্টিগ্রেট করব। পার্থক্য শুধু একটাই, এখানে আমাদের এখানে লিমিটেডটা ছিল হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, কিন্তু এখানে আমার লিমিটটা চেঞ্জ হয়ে গেছে। লিমিটটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে আমি একটা ভ্যালিড রেজাল্ট পাবো, কিন্তু এখানে আমি ইনভ্যালিড রেজাল্ট ইনফিনিটি পেয়েছিলাম। কিন্তু এখানে আমরা লিমিটটা যেহেতু প্লাস ইনফিনিটি থেকে 0 দিয়েছি, 0 থেকে প্লাস ইনফিনিটি দিয়েছি, সে কারণে এখন আমরা ভ্যালিড রেজাল্ট পাবো। কীভাবে? কারণ টি এর পরিবর্তে আমরা প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে আমরা 0 বসাবো। তাহলে টি এর পরিবর্তে যখন প্লাস ইনফিনিটি বসাচ্ছি তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, টি এর পরিবর্তে যখন 0 বসাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 0, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1। আর এখানে আমরা লিখেছিলাম যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে প্রকাশ করা যায় 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি কি? ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে 1 বাই ইনফিনিটি, আর আমরা জানি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। তাহলে এই অংশটা হয়ে গেল 0 মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 2 ডিভাইডেড বাই এস, একটা ফাইনাইট ভ্যালু আমি এখানে পেলাম। তাহলে 2 ইউটি এই টাইম ডোমেন সিগন্যালকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে তার করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 2 ডিভাইডেড বাই এস। এখন এখানে আমরা যদি সব ডিলিট করে দেই, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ইউটি, এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে 2 ডিভাইডেড বাই এস।
ইউটিকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা পাবো 1/s, আর ইউটির সাথে কোএফিশিয়েন্ট হিসেবে যেটাই থাক না কেন সেটাই কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে রেজাল্টটা আছে সেটার উপরে নিউমিরেটর হিসেবে চলে যাবে। যেমন এখানে এর ভ্যালু হচ্ছে 2, এখানে উপরে 2 চলে এসছে, এখানে যদি 2 এর পরিবর্তে 5 থাকতো তাহলে 5/s হয়ে যেত। বিষয়টা হচ্ছে এই, এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমরা মূলত কি শিখলাম, বেসিক থেকে কি শিখলাম সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের দুটো জিনিস দেখলাম, সেটা হচ্ছে যদি আমি একটা ডিসি ভ্যালু, শুধু একটা ডিসি ভ্যালুকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেখানে একটা ইনভ্যালিড রেজাল্ট পাওয়া যাচ্ছে। সেই কারণে আমরা ডিসি ভ্যালুর সাথে একটা ইউনিট স্টেপ ফাংশনকে নিয়েছি, আর ইউনিট স্টেপ ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s পাওয়া যায়। এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর এখানে ইউটির সাথে আমাদের কোএফিশিয়েন্ট হিসেবে যেটাই থাক না কেন সেটা আলটিমেটলি আমাদের 1/s এর সাথে উপরে সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বেসিক। এবার আমরা এলটিআই সিস্টেমের ভেরিফিকেশনে চলে যাব। আমরা এখানে 5 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে yt = x of t minus 1 plus x of t plus 1। এটা ইনপুট আউটপুট রিলেশন ভেরিফাই করতে হবে এবং এটা দেখতে হবে যে এটা এলটিআই কিনা, এলটিআই নাকি এলটিআই না। এখানে যে ইনপুট আউটপুট রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপ থেকে বলতে হবে এবং প্রমাণ করতে হবে যে এটা এলটিআই নাকি এলটিআই নয়। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এখানে yt x of t minus 1 x of t plus 1 দেখে বুঝতে পারছি এগুলো মূলত টাইম ডোমেন সিগন্যাল। এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আলটিমেটলি yt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম y of x, x of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম x of s, x of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম x of s, এই জিনিসগুলো আমরা পেলাম। কিন্তু দেখবার বিষয় হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আরেকটা প্রপার্টি যেটা, সেটাও আমরা এখানে ইন্ট্রোডিউসড হব, সেটা হচ্ছে এখানে 1 ইউনিট ডিলে করা হয়েছে। টাইম ডোমেন সিগনালে যদি আমরা 1 ইউনিট ডিলে অথবা 2 ইউনিট ডিলে, যত ইউনিটই ডিলে করি না কেন সেটা যদি রাইট শিফটিং হয়, অর্থাৎ ডিলে এলিমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে সেই মাইনাসটা কিন্তু আমাদের এখানে যে এক্সপোনেনশিয়াল আছে e⁻s সেই এক্সপোনেনশিয়ালের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ e⁻s ইনটু -1। এখানে যদি -1 না থেকে -2 থাকতো তাহলে e⁻−2s হইতো। এখানে যদি t-3 থাকতো তাহলে e⁻−3s হইতো। অর্থাৎ এখানে যত ইউনিট আছে সেই ইউনিটটা আলটিমেটলি e⁻s এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে t এর সাথে লেফট শিফট করা আছে, 1 ইউনিট লেফট শিফট করা আছে, অর্থাৎ এখানে শিফটিং ইউনিটটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে এই যে +1টা এটা এক্সপোনেনশিয়ালের e⁻s এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে e⁻s s ইন্টু +1, দ্যাট মিনস e⁻s থাকছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে y of s = x of s e⁻−s প্লাস x of s e⁻s। এখন এখানে আমরা যদি কমন নিই তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে x of s কমন আছে, এখানে x of s কমন আছে, তাহলে x of s কমন নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে পাচ্ছি e⁻−s e⁻+s। তাহলে এখানে এই x of s কে যদি আমি y of s এর নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি y of s ডিভাইডেড বাই x of s e⁻−s e⁻+s। এই যে এই টার্মটা আউটপুট ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটার কিন্তু একটা পার্টিকুলার নাম আছে, এটার নাম হচ্ছে ট্রান্সফার ফাংশন। একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশন দিয়ে অনেক কিছুই করা যায় এবং একটা সিস্টেমের প্রপার্টি বলা যায় একটা ট্রান্সফার ফাংশন বের করার পর সেই সিস্টেমটা খুব ইজিলি ডিজাইন করা যায়। ট্রান্সফার ফাংশন থেকে আমরা পোল জিরো রেসপন্স বের করতে পারি, স্ট্যাবিলিটি বের করতে পারি। আমরা গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো সম্পর্কে জানবো। ট্রান্সফার ফাংশন সম্পর্কে আপাতত এটুকুই আমরা জানি যে ট্রান্সফার ফাংশন হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, যেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে পাই। অর্থাৎ ইনপুট এবং আউটপুটকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর তাদের যে রেশিওটা তৈরি হবে, আউটপুট বা ইনপুটের যে রেশিওটা তৈরি হবে করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের, সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন এবং এটাকে প্রকাশ করা হয় h of s দিয়ে।
তাহলে এইচ অফ এস ইকুয়াল টু ওয়াই বাই এস ডিভাইডেড বাই এক্স অফ এস, যেখানে এইচ অফ এস হচ্ছে ট্রান্সফার ফাংশন, যেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আউটপুট এবং ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবং এক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন অবশ্যই জিরো হতে হবে, কারণ লিখে দেওয়া আছে যে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জিরো। এখন এখানে আমরা যদি এটাকে রিপ্লেস করি, অর্থাৎ ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস ইকুয়াল টু এইচ অফ এস, তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, যে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস ইকুয়াল টু এইচ অফ এস, তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এস ই টু দি পাওয়ার প্লাস এস। এখন এই যে এইচ অফ এস এটা আসলে কি, এই যে ট্রান্সফার ফাংশন আমরা পাচ্ছি এটা আসলে কি? এলটিআই সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পালস রেসপন্স। আমরা মনে করে দেখি, আমরা যখন কনভলিউশন করেছিলাম তখন আমরা কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম কনভলিউশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের কাছে যদি একটা এলটিআই সিস্টেম থাকে, একটা এলটিআই সিস্টেমের ইনপুটে আমি একটা ইম্পালস ফাংশন দিলাম এবং আউটপুটে আমি যে রেসপন্সটা পাবো সেটা হচ্ছে এইচ অফ টি, অর্থাৎ এটাই হচ্ছে ইম্পালস রেসপন্স। আমরা যখন কনভলিউশন করেছিলাম তখন আমরা মনে করে দেখি যে আমরা যখন এলটিআই সিস্টেমের আউটপুট ওয়াইটি বের করেছিলাম তখন কিন্তু আমরা ইনপুট, যদি এখানে ইম্পালস ফাংশনটাকে আমরা এক্স অফ টি হিসেবে চিন্তা করি, অর্থাৎ আমাদের একটা এক্স অফ টি হচ্ছে ইনপুট, তাহলে এক্স অফ টি ইনপুটের সাথে এলটিআই সিস্টেমের রেসপন্স অর্থাৎ এইচ অফ টি, এটাকে যদি আমরা কনভলভ করি, এটা হচ্ছে কনভলিউশন অপারেটর, কনভলভ করি তবেই কিন্তু আউটপুট, এলটিআই সিস্টেমের আউটপুট আমরা পাই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ অফ টি হচ্ছে ইম্পালস রেসপন্স কার থাকে? এলটিআই সিস্টেমের ইম্পালস রেসপন্স থাকে। তার মানে আমরা যদি কোনোভাবে এইচ অফ টি ক্যালকুলেট করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে মূলত সিস্টেমটা এলটিআই, কেননা এলটিআই সিস্টেম ছাড়া আর কারো ইম্পালস রেসপন্স থাকবে না। অর্থাৎ ইম্পালস রেসপন্স যেহেতু আছে তাহলে নিঃসন্দেহে এটা এলটিআই সিস্টেম, কেননা এলটিআই সিস্টেমের আউটপুট রেসপন্সটাকেই আমরা বলছি এইচ অফ টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ অফ টি, এটাকে এইচ অফ এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস ই টু দি পাওয়ার এস, এটাকে যদি এখন উল্টোভাবে আমরা এতক্ষণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম, অর্থাৎ একটা টাইম ডোমেনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাচ্ছিলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে। এবার যদি আমরা উল্টো কাজ করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এইচ অফ টিতে নিয়ে আসি, তাহলে কি হবে? এখানে মূলত আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমরা মূলত ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর এইচ অফ এস হয়ে গেল এইচ অফ টি, ই টু দি পাওয়ার মাইনাস এস আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস, আর মানে এখানে ই টু দি পাওয়ার এস এর সাথে মাল্টিপ্লাই আছে -1, তাহলে যখন এটাকে টাইম ডোমেনে কনভার্ট করব তাহলে এখানে রাইট শিফটিং হবে, 1 ইউনিট রাইট শিফটিং হবে, অর্থাৎ শিফটিং ইউনিটটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে -1টা চলে আসবে t-1, আর এখানে ই টু দি পাওয়ার এস আছে, এস এর সাথে আছে +1, তার মানে এখানে আমাদের শিফটিং ইউনিটটা হচ্ছে পজিটিভ, তার মানে ডেল t+1। এবার আসি t+1 t-1, এটা আমরা বুঝতে পেরেছি, এটা বেসিক্যালি এই জিনিসটাকে আমরা যদি উল্টে দিই, এখানে আমরা এই লাইন থেকে এই লাইনে এসেছি, এটাকে যদি আমরা 2 নাম্বার লাইন থেকে 1 নাম্বার লাইনে জাম্প করি তাহলে যে কাজটা হয়েছে সেটাই এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা হয়েছে, এখানে আমরা উল্টো কাজ করেছি, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে কনভার্ট করেছি। এবার আমরা আসি যে অরিজিনাল সিগন্যালটা তো আমাদের এক্স অফ টি ছিল, তাহলে এই ডেল সিগন্যালটা কোথা থেকে আসলো? এটার উত্তর খুব সহজ, এটার উত্তর হচ্ছে যেহেতু এটাকে আমরা এলটিআই সিস্টেম হিসেবে মেনে নিয়েছি, কেননা এটার আউটপুট হচ্ছে এইচ অফ টি, কেবলমাত্র এলটিআই সিস্টেমের আউটপুটই হচ্ছে ইম্পালস রেসপন্স থাকে, অর্থাৎ এইচ অফ টি থাকে, সুতরাং এলটিআই সিস্টেমের ইনপুট অবশ্যই ডেলটি হবে, কেননা ডেলটি ইনপুট হলেই কেবলমাত্র আউটপুটে আমরা ইম্পালস রেসপন্স পাই, অর্থাৎ এইচ অফ টি পাই। তাহলে এখানে এক্স অফ টি হচ্ছে ইনপুট, কিন্তু যেহেতু এটা এলটিআই সিস্টেম তার মানে এখানে অবশ্যই আমার ইনপুট হচ্ছে ডেল, তার মানে এইচ অফ টি হচ্ছে আউটপুট আর
ইনপুট ডেল অফ টি। তাহলে এটা হচ্ছে, যেহেতু এখানে আমরা ডেল টি পেয়েছি, ইনপুটে ডেল টি পেয়েছি, আউটপুটে এইচ অফ টি পেয়েছি, তাহলে এটা নিঃসন্দেহে এখানে যেহেতু ইম্পালস রেসপন্স আছে, সুতরাং এটা হচ্ছে এলটিআই সিস্টেম। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, নিজেরা চেষ্টা করে এটা বের করে দেখাবেন। এরপরে আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। yt ইকুয়াল টু এক্স অফ টি মাইনাস ওয়ান প্লাস ফাইভ। আমি আবার মনে করিয়ে দিই আমাদের উদ্দেশ্য কি। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা ট্রান্সফার ফাংশন বের করার চেষ্টা করছি, অর্থাৎ এইচ অফ এস বের করার চেষ্টা করছি। এইচ অফ এস আসবে কিভাবে? এইচ অফ এস তখনই আসবে যদি আমরা ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস নিয়ে আসতে পারি। তাহলে আউটপুট বাই ইনপুট আমরা কিভাবে আনবো সেটা আমাদের চেষ্টা করতে হবে, যে আউটপুট বা ইনপুট আমরা নিয়ে আসতে পারি কিনা সেটা দেখতে হবে। যদি একবার আমরা ইম্পালস রেসপন্স নিয়ে আসতে পারি, একবার আমরা ট্রান্সফার ফাংশন অথবা এইচ অফ এস থেকে এইচ অফ টি নিয়ে আসতে পারি, তাহলে সেই সিস্টেমটা এলটিআই সিস্টেম। এবার আমরা দেখি যে এখানে আমরা এইচ অফ টি আনা যায় কিনা। ওয়াই অফ টি আছে এক্স অফ টি মাইনাস ওয়ান প্লাস ফাইভ, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সহজে বোঝা যাচ্ছে যে ওয়াই অফ টি হয়ে যাবে ওয়াই অফ এস, এক্স অফ টি হয়ে যাবে এক্স অফ এস। এখানে টি এর সাথে মাইনাস ওয়ান আছে, তাহলে ই টু দি পাওয়ার এস এর সাথে এই মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এস। কিন্তু এখানে আমাদের অ্যাডেড টার্ম হিসেবে আছে প্লাস ফাইভ। তাহলে ফাইভকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তখন ইতিমধ্যে আমরা জানি যে আমরা দেখে এসছি যে আমরা যখন টু এই ডিসি ভ্যালুটাকে আমরা যখন ল্যাপ্লাস করেছিলাম, তখন আমরা ইনভ্যালিড রেজাল্ট পেয়েছিলাম, ইনফিনিটি পেয়েছিলাম। তার মানে এখান থেকে আমরা ইনফিনিটি পাব। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এইচ অফ এস নিয়ে আসা, তাহলে এইচ অফ এস তখনই আমরা পাবো যদি আমরা এখানে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস আনতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টার্মে এক্স অফ এস থাকলেও আরেকটা টার্মে কিন্তু এক্স অফ এস নেই, তার মানে এক্স অফ এস কমন নেওয়া যাচ্ছে না। যেহেতু এক্স অফ এস কমন নেওয়া যাচ্ছে না, সুতরাং এইচ অফ এস এই ফর্মটাও আমরা আনতে পারছি না, কেননা ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস আমরা দিতে পারছি না। যেহেতু এখানে আমাদের ট্রান্সফার ফাংশন এক্সিস্ট করছে না, যেহেতু এখানে এইচ অফ এস আমরা নিয়ে আসতে পারছি না, সুতরাং এটা আমাদের এলটিআই নয়। এবার আমরা যদি উল্টোভাবে দেখবার চেষ্টা করি যে এখানে আমরা আলটিমেটলি কি করতে পারি, যে এখানে 5 দিয়ে হচ্ছে না, আমরা 5-এর সাথে একটা ফাংশন নিয়ে আসি, একটা এলিমেন্টারি ফাংশন নিয়ে আসি। ঠিক যেমনি আমরা এখানে ফর্মুলাতে দেখেছিলাম যে এখানে 2 দিয়ে হচ্ছিল না, আমরা 2-এর সাথে একটা ইউ অফ টি নিয়ে এসেছিলাম। এবার আমরা তাই করি যে এখানে 5 দিয়ে হচ্ছে না, আমরা 5-এর সাথে একটা ফাংশন নিয়ে আসলাম ইউটি। এবার আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। আমরা জানি যে ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই এস, এবং ইউটির সাথে যে কোএফিশিয়েন্টটা আছে এই কোএফিশিয়েন্টটা আলটিমেটলি 1/s এর সাথে উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেলাম। এখন আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমরা y অফ টি এক্স টি মাইনাস ওয়ান প্লাস 5 ইউটি পাচ্ছি। কিন্তু একই কথা প্রযোজ্য যে আলটিমেটলি এখানে আমরা এক্স অফ এস কমন নিতে পারছি না। এখানে আমরা এই টার্মে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আলটিমেটলি কোনো এক্স অফ এস টার্ম নাই। যেহেতু এক্স অফ এস টার্ম নাই, সুতরাং এখানে আমরা ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস দিতে পারছি না। সুতরাং এটা একটা নন এলটিআই সিস্টেম, এটা হচ্ছে নন এলটিআই সিস্টেম। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব, y অফ টি ইকুয়াল টু এক্স অফ টুয়াইস টি। তাহলে এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটির জন্য হচ্ছে ওয়াই অফ এস, এক্স অফ টি এর জন্য এক্স অফ এস থাকার কথা, কিন্তু এখানে টাইমকে স্কেলিং করা হয়েছে। এখন আমরা যদি প্রপার্টিতে ফিরে যাই, তাহলে কিন্তু ইজিলি আমরা বলতে পারছি যে এটা নট এলটিআই সিস্টেম। কেননা আমরা প্রপার্টিতে বলে এসেছি যে টাইম ইনভেরিয়েন্ট হতে হলে কিন্তু এখানে কোনো স্কেলিং অপারেশন থাকতে পারবে না। এই যে আমরা প্রপার্টি দেখি, প্রপার্টিতে উল্লেখ করা আছে যে টাইম স্কেলিং থাকতে পারবে না। একটা সিস্টেমকে এলটিআই হতে হলে, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হতে হলে সেখানে টাইম স্কেলিং থাকতে পারবে না। তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো যে সিস্টেমটা হচ্ছে নন এলটিআই, কিন্তু এখানে প্রমাণ করে দেখাতে হবে।
প্রমাণ করে দেখাতে হলে আমরা যেটা করব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু টাইমকে স্কেলিং করা হয়েছে, অর্থাৎ টাইমকে দ্বিগুণ করা হয়েছে, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হচ্ছে টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসা। অর্থাৎ টাইম ডোমেনে আমাদের এক্স এক্সিস হচ্ছে টাইম, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে আমাদের এক্স এক্সিসটা হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে টাইমে যদি কোনো সিগন্যালকে আমি দ্বিগুণ করে দিই, একটা সিগন্যাল যা ছিল তাকে আমি বড় করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে খুব স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি এক্সিসে সেটা গিয়ে কী হবে, সেটা অর্ধেক হয়ে যাবে, এই সিগন্যালটা অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হয়ে যাবে? কারণ টাইম এবং ফ্রিকোয়েন্সির মাঝখানে সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সে কারণে আমরা এখানে জানি যে f = 1/t, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এখানে টাইমকে স্কেলিং করা হয়েছে 2 দিয়ে, সুতরাং আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে অর্ধেক, আর s হচ্ছে ফ্রিকোয়েন্সি টার্ম, কেননা এখানে s এর সাথে s = সিগমা প্লাস জে ওমেগা আছে, আর ওমেগার মধ্যে বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি টার্ম আছে, কেননা ওমেগা = 2πf, ওমেগা = 2πf, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি টার্ম আছে। তাহলে টাইম যেহেতু দ্বিগুণ হয়েছে, ফ্রিকোয়েন্সি হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ এখানে আমরা এক্স এর সাথে এস ডিভাইডেড বাই 2 চলে আসবে, এবং যেহেতু এখানে টাইম স্কেলিং করা হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে হাফ, এখানে সামনে একটা হাফ চলে আসবে। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানেও আলটিমেটলি আমাদের এইচ অফ এস আনা সম্ভব নয়, কেননা এইচ অফ এস আনতে হলে ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস আনতে হবে, কিন্তু আমাদের এখানে এক্স অফ এস নেই, আমাদের এখানে আছে এক্স অফ এস ডিভাইডেড বাই 2। তাহলে এই এক্স অফ এস আর এক্স অফ এস ডিভাইডেড বাই 2 দুটা নিশ্চয়ই একই জিনিস নয়, আলাদা জিনিস। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এক্স অফ ওয়াই অফ এস ডিভাইডেড বাই এক্স অফ এস, এটা করা সম্ভব হচ্ছে না, সুতরাং এখানে আমাদের এটা নন এলটিআই সিস্টেম। এবার আমরা স্টেবল এবং আনস্টেবল সিস্টেমের ক্রাইটেরিয়া দেখব এবং কিছু উদাহরণ দেখবার চেষ্টা করব। প্রথমেই আসি যে এটা একটা সিস্টেমকে স্টেবল হতে হলে তার কি ক্রাইটেরিয়া অথবা কি শর্ত রয়েছে। একটা সিস্টেমকে স্টেবল হতে হলে তাকে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট অর্থাৎ বিবো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। ইনপুটকে ফাইনাইট হতে হবে, আউটপুটকে ফাইনাইট হতে হবে। ফাইনাইট থেকেই আসলে বাউন্ডেড শব্দটা এসছে। বাউন্ডেড মানে হচ্ছে ফাইনাইট, আর তার মানে হচ্ছে ইনপুটকে ফাইনাইট হতে হবে, আউটপুটকেও ফাইনাইট হতে হবে। বলা হচ্ছে বাউন্ডেড অথবা সিস্টেম স্টেবল হতে হলে ফর এ স্টেবল সিস্টেম আউটপুট শুড বি বাউন্ডেড ফর বাউন্ডেড ইনপুট অ্যাট ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্স অফ টাইম। সকল সময়ের জন্য একটা স্টেবল একটা ফাইনাইট ইনপুটের জন্য আমার আউটপুটটা ফাইনাইট হতে হবে। অর্থাৎ আমি যখন একটা সিস্টেমের স্ট্যাবিলিটি চেক করব, তখন ইনপুটে আমি একটা ফাইনাইট ইনপুট আমাকে দিতে হবে, একটা বাউন্ডেড ইনপুট আমার দিতে হবে, এবং সেই বাউন্ডেড ইনপুটের জন্য আমার চেক করতে হবে এমন কোনো টাইম ইনস্ট্যান্স রয়েছে কিনা যেটার জন্য আমাদের আউটপুটটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে কিনা। যদি তেমনটা হয় তাহলে সিস্টেম আর স্টেবল থাকলো না, সিস্টেমটা হয়ে গেল আনস্টেবল। বলা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই টাইম ডিউরেশনে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা ফাইনাইট হতে হবে, তবেই আমরা এটাকে স্টেবল, অথবা আমরা এখানে বলতে পারবো যে এটা একটা বাউন্ডেড ইনপুট। এখানে বিবোর সিস্টেমের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন yt = 6 হচ্ছে একটা ডিসি ভ্যালু, তার মানে অ্যামপ্লিটিউড ফাইনাইট থাকছে 6, এখানে অ্যামপ্লিটিউডটা ফাইনাইট। yt = sin t, আমরা জানি সাইনের ভ্যালু যতই আমি চেঞ্জ করি না কেন, সাইন কস এটার ভ্যালু আলটিমেটলি +1 থেকে -1 এর মধ্যেই আসলে ভ্যারি হবে, এর থেকে চেঞ্জ হওয়ার সুযোগ নেই। এখানে yt = cos t দেই, একই কথা প্রযোজ্য, +1 থেকে -1 এর মধ্যে ভ্যারি করবে, এর বেশি হওয়া সম্ভব না বা এর কম হওয়া সম্ভব না। তাহলে +1 এবং -1 দুটোই কিন্তু ফাইনাইট ভ্যালু। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে বিবো সিস্টেমের উদাহরণ। yt = ut, আমরা ইউটির ক্ষেত্রে দেখেছি যে ইউটি সিগন্যালটা হচ্ছে একটা স্টেবল সিস্টেম, কেননা এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। ইউটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এটা আমরা মোস্ট প্রবলি এখান থেকে মুছে ফেলেছি। ইউটি আমরা ইতিমধ্যে জানি যে ইউটির অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তাহলে এটাও একটা মূলত বিবো সিস্টেমের উদাহরণ। এবার আমরা এখানে কিছু উদাহরণ আছে, এখন আমাদের চেক করে দেখতে হবে যে এটা আসলে স্টেবল নাকি আনস্টেবল সিস্টেমের উদাহরণ।
প্রথমেই 1 নম্বর উদাহরণে চলে আসি। এটা বলা হচ্ছে y = t x of t। এখন এখানে ইনপুট হচ্ছে x of t, আউটপুট হচ্ছে y of t। এখন এই সিস্টেমটা এটা কি স্টেবল নাকি আনস্টেবল, এটাই আমাদের মূলত চেক করতে হবে। এখন ইনপুট হিসেবে আমি কি দিব? ইনপুট হিসেবে অবশ্যই আমাকে একটা বাউন্ডেড ইনপুট দিতে হবে, একটা ফাইনাইট ইনপুট দিতে হবে, কেননা আমি মূলত স্টেবিলিটি চেক করছি। তার মানে অবশ্যই তাকে বিভো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, বাউন্ডেড ইনপুট হতে হবে এবং বাউন্ডেড আউটপুটও হতে হবে। তাহলে ইনপুট হিসেবে আমাকে একটা ফাইনাইট অথবা বাউন্ডেড ইনপুট সিলেক্ট করতে হবে। তাহলে ইনপুট হিসেবে এক্স অফ টি হিসেবে আমরা যে কোনো ধরনের বাউন্ডেড ইনপুট নিতে পারি, যেমন ইউ অফ টি একটা বাউন্ডেড ইনপুট। এখানে অনেকগুলো বাউন্ডেড ইনপুটের উদাহরণ দেওয়া আছে। আমরা এখানে এক্স অফ টির পরিবর্তে 6 নিতে পারতাম, সাইন নিতে পারতাম, কজ নিতে পারতাম, ইউ অফ টি নিতে পারতাম, এর মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারি। তাহলে আমরা এখানে ইউ অফ টি নিলাম। ইউ অফ টি নিলে এখানে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টি ইউটি। তাহলে টি ইউটি সিগন্যালটা দেখতে কেমন? আসলে টি হচ্ছে একটা মূলবিন্দুগামী সরল রেখা এরকম, আর ইউটি হচ্ছে এরকম, ইউটি হচ্ছে এরকম। এখন ইউটি এটা একটা বাউন্ডেড ইনপুট হলেও এই যে টি মূলবিন্দুগামী সরলরেখা আছে এটা কিন্তু বাউন্ডেড ইনপুট নয়। কেন? কারণ যখন টি এর ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন এটা কিন্তু বাড়ছে, বেড়ে যাচ্ছে কোথায়? প্লাস ইনফিনিটির দিকে। তার মানে টি এর ভ্যালু যখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে তখন এই টি এই সিগন্যালটা কিন্তু ইনফিনিটির দিকে, এই সিগন্যালের অ্যাম্প্লিটিউড কিন্তু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে এটার অ্যাম্প্লিটিউডকে ফাইনাইট হতে হবে, এটাকে যদি স্টেবল হতে হয় তাহলে অ্যাম্প্লিটিউডকে ফাইনাইট হতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইউটির সাথে টি মাল্টিপ্লাই করার কারণে সিস্টেমটা আমাদের আনস্টেবল হয়ে যাচ্ছে, কেননা এখানে অ্যাম্প্লিটিউডটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। 1 এর সাথে আমরা যাই মাল্টিপ্লাই করি না কেন সেটাই পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আনবাউন্ডেড, তার মানে এটা হচ্ছে আনস্টেবল, এটা হচ্ছে আনস্টেবল। এটা আমরা অ্যান্সার লিখবো এবং এক্সপ্লেনেশন লিখে দিব যে এটা কেন আনস্টেবল। 2 নম্বর উদাহরণে আছে y = x of t + 2। তাহলে x of t হিসেবে আমরা যদি একটা ডিসি ভ্যালু চিন্তা করি তাহলে x of t + 2 তার মানে 4 + 2 = 6। তার মানে 6 হচ্ছে একটা বাউন্ডেড ইনপুট, অর্থাৎ এটার অ্যাম্প্লিটিউড হচ্ছে ফাইনাইট, তার মানে সিস্টেমটা হচ্ছে স্টেবল। এখন আমরা কি এখানে 4ই দিব, অন্য কিছু দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। এখানে আমরা ফোন না দিয়ে সাইন দিতে পারি, কজ দিতে পারি, ইউটি দিতে পারি, যে কোনো বাউন্ডেড ইনপুট আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আলটিমেটলি যেটাই ব্যবহার করি না কেন, আমরা যদি এখানে ইউটিও ব্যবহার করতাম তাহলে ইউটির সাথে 2 যোগ হতো। তাহলে ইউটির ভ্যালু 1 এর সাথে 2 যোগ হলে সেটার অ্যাম্প্লিটিউড হয়ে যেত 3। তাহলে 3ও হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, তার মানে এটা একটা অ্যাম্প্লিটিউড যেহেতু ফাইনাইট সিস্টেমটা স্টেবল। আমরা যদি এখানে সাইন ইউজ করতাম তাহলে কি হতো? সাইন ইউজ করলে সাইনের ভ্যালু প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকে। তাহলে এখানের সাথে আমি যদি 2 যোগ করি, 5 যোগ করি, তাহলে সিগন্যালটা আপলিফট হবে, সিগন্যালটা উপরে উঠে যাবে, কিন্তু ভ্যালুটা সিগন্যালের পিক টু পিক তো ইনফাইনাইট হয়ে যাবে না, তাই না? সুতরাং এটা হচ্ছে একটা স্টেবল সিস্টেমের উদাহরণ। এখানে y = আমরা যদি সাইন x of t দেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x of t এর পরিবর্তে আমরা যদি এরকমটা চিন্তা করি যে এখানে একটা দুটা জিনিসই চিন্তা করা হয়েছে, যে স্টেবল, বাউন্ডেড এবং আনবাউন্ডেড দুটোই চিন্তা করা হয়েছে। ফার্স্ট কেসে আমরা চিন্তা করলাম x of t হচ্ছে একটা বাউন্ডেড ইনপুট। তাহলে বাউন্ডেড ইনপুট মানে হচ্ছে আমি এখানে একটা ফাইনাইট ভ্যালু পেলাম, সাইনের সাথে এখানে x of t তে আমি একটা বাউন্ডেড ভ্যালু অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু দিয়ে দিলাম। তাহলে ফাইনাইট ভ্যালু দিলে আলটিমেটলি কী হবে? ফাইনাইট ভ্যালু দিলে সে কিন্তু +-1 এর মধ্যেই থাকবে। তাহলে -1 আর +1 এর ভেতরেই থাকবে। তার মানে এখান থেকে আমি ওয়াইটির ভ্যালু বাউন্ডেড পাচ্ছি, কেননা +1 বা -1 যাই বলি না কেন সেটা কিন্তু ফাইনাইট ভ্যালু। তাহলে সিস্টেমটা আমার স্টেবল হচ্ছে। তাহলে এখানে আপাত দৃষ্টিতে সিস্টেমটা স্টেবল। এখন যদি আমি এভাবেও চিন্তা করি যে x of t আমাদের আনবাউন্ডেড, অর্থাৎ এখানে আমি ইনফিনিটি ইউজ করেছি, যত বড় ভ্যালুই আমি ইউজ করি না কেন আলটিমেটলি সাইনের সাথে থেটা হিসেবে আমি যত বড় ভ্যালুই চিন্তা করি না কেন, যদি ইনফাইনাইট মানে খুব বিশাল বড় একটা ইনফিনিটি বলতে আমরা এখানে
খুব বড় কোনো ভ্যালুর কথা বোঝাচ্ছি, যত বড় ভ্যালুই আমরা ব্যবহার করি না কেন সাইনের ভ্যালু প্লাস মাইনাস ওয়ানের মধ্যেই থাকবে আলটিমেটলি। তার মানে এখানে আমাদের কেস ওয়ানে ইনপুট আমাদের বাউন্ডেড হোক অথবা কেস টুতে আমাদের ইনপুট আনবাউন্ডেড হোক, যাই হোক না কেন তারপরও কিন্তু সিস্টেমটা স্টেবল থাকবে। তার মানে এটা হচ্ছে একটা স্টেবল সিস্টেমের উদাহরণ। 4 নম্বরে আমরা দেখতে পারি যে 4 নম্বরে বলা হচ্ছে এক্স টাউ ডি টাউ মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত আমাদের ইন্টিগ্রেট করা হয়েছে। তাহলে এক্স অফ টিকে আমরা যদি একটা বাউন্ডেড ইনপুট কস টি হিসেবে চিন্তা করি, তাহলে এখানে এক্স টাউ এর পরিবর্তে আমরা যদি কস টি বসাই, এখানে এক্স টাউ লেখা যেতে পারে কেননা এখানে এক্স টাউ আছে, এক্স টির পরিবর্তে এক্স টাউ লিখতে পারি আমরা। তাহলে কস টিকে ইন্টিগ্রেট করলে সাইন টি পাবো, টি এর পরিবর্তে একবার প্লাস ইনফিনিটি হিসেবে প্লাস লিমিট হিসেবে আমরা আপার লিমিট হিসেবে প্লাস টি এবং লোয়ার লিমিট হিসেবে মাইনাস ইনফিনিটি বসালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা সাইন টি পাচ্ছি আর এখানে সাইন মাইনাস থেটা। আমরা জানি সাইন মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা সাইন টি প্লাস সাইন ইনফিনিটি পাবো। তাহলে সাইন ইনফিনিটি মানে কি, প্লাস অথবা মাইনাস ওয়ান এই রেঞ্জের মধ্যে থাকবে। তার মানে সিগন্যালটা হয় একটু উপরে উঠে আসবে অথবা নিচে নেমে আসবে, কিন্তু এটার যে পিক টু পিক আছে এই পিক টু পিক তো ইনফিনিটি হয়ে যাবে না, এটার যে অ্যাম্পলিটিউড আছে এই অ্যাম্পলিটিউড তো ইনফিনিটি হয়ে যাবে না, তাই না? যেহেতু ইনফিনিটি হয়ে যাবে না সুতরাং এটা হচ্ছে একটা বাউন্ডেড। কিন্তু এখন আমরা এই প্রথমে একটা উদাহরণ ধরলাম, এক্স অফ টির ভ্যালু আমরা কস টি লিখে দিলাম, কিন্তু কস টি লিখে যদি আমি থেমে যাই, ভাবি যে সিস্টেমটা তো স্টেবল হয়েই গেছে, আমি কস টি বসিয়ে সিস্টেমটাকে চেক করেছি যে সিস্টেমটা স্টেবল, আমি অন্য কোনো বাউন্ডেড ইনপুট এক্ষেত্রে অ্যাপ্লাই করলাম না, তখন কিন্তু একটা বড় ভুল করব আমরা। ভুলটা হচ্ছে এরকম যে আমাদের মূলত সবগুলো বাউন্ডেড ইনপুটই আমাদের টেস্ট করে দেখতে হবে যে এমন হতে পারে যে ইনপুট বাউন্ডেড কিন্তু আউটপুট আনবাউন্ডেড হয়ে গেল, ইনপুট ফাইনাইট কিন্তু আউটপুট ইনফিনিটি হয়ে গেল, সেটারও কিন্তু সম্ভাবনা আছে। তাহলে সেটার জন্য কি করতে হবে, সবগুলো বাউন্ডেড ইনপুটের জন্য সিস্টেমকে চেক করতে হবে। যেমন এক্ষেত্রে আমরা দেখি যে এখানে এক্স অফ টি ইকুয়াল টু আরেকটা বাউন্ডেড ইনপুট ইউ অফ টি, আরেকটা বাউন্ডেড ইনপুট, আমরা এখানে একটা বাউন্ডেড ইনপুট ফাইনাইট ইনপুট ইউ অফ টি চিন্তা করেছি, কিন্তু ইউ অফ টিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আর টি একটা ইউনিট র্যাম্প ফাংশন আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে একটা আনবাউন্ডেড সিগন্যাল, এটার ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটা আনবাউন্ডেড সিগন্যাল। তাহলে সিস্টেম কি হলো, আনস্টেবল হয়ে গেল। যদি 4টা উদাহরণের জন্য 4টা বাউন্ডেড ইনপুটের জন্য আমি 4টা বাউন্ডেড আউটপুট পাই, কিন্তু যদি একটা ইনপুটের জন্য একটা বাউন্ডেড ইনপুটের জন্য যদি আমার সিস্টেম একবার আনবাউন্ডেড হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। সুতরাং আমাদের সবগুলো বাউন্ডেড ইনপুটের জন্যই মূলত সিস্টেমের স্ট্যাবিলিটি চেক করতে হবে। আমরা পরের উদাহরণে চলে যাই। এখানে 5 নম্বর উদাহরণে আছে yt ইকুয়াল টু এক্স অফ টি ডিভাইডেড বাই টি। এখানে আমরা সব ধরনের উদাহরণ চেক করব, যেমন 2 নিয়েছি, সাইন নেওয়া যায়, কজ নেওয়া যায়, আমাদের ইউ অফ টি নেওয়া যায়। ইউ অফ টি হচ্ছে 1, তাহলে 1কে 2 দিয়ে ডিভাইড করলে হাফ হচ্ছে, তাহলে হাফ একটা ফাইনাইট নাম্বার। সাইন অথবা কজ অর্ধেক হয়ে যাবে, তাতে আসলে এটার অ্যাম্পলিটিউড ইনফিনিটি হয় না বরং ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি টি এর ভ্যালু, কিন্তু এখানে প্রশ্ন আছে যে টি এর ভ্যালু যে কোনো আমাদের এখানে সকল টাইম ইনস্ট্যান্সের জন্যই কিন্তু এটাকে বাউন্ডেড হতে হবে। এখন আমরা টি এর ভ্যালু 0 ধরলাম, এখানে টি এর ভ্যালু 0 ধরলাম, অর্থাৎ এখানে টি 0 বসালাম, তাহলে এখানে কি হয়ে যাবে, yt ইকুয়াল টু এনিথিং ডিভাইডেড বাই 0। আমরা জানি এনিথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখানে আমি একটা বাউন্ডেড ইনপুট বসালাম, কিন্তু আমাদের টাইমটা হয়ে গেল 0 ইনস্ট্যান্সের কথা আমরা বলছি। যখন টাইম শুরু হলো, এই যে এই স্কেলে আমরা যদি এই ইনস্ট্যান্সের কথা বলি, অরিজিনে চিন্তা করি, যখন টি এর ভ্যালু 0, তাহলে এখানে টি এর ভ্যালু 0 বসালে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই y অফ টি আউটপুটটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। তার মানে এটা আনস্টেবল, সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে, কেননা এখানে আমাদের প্রপার্টিতে কিন্তু বলা আছে, স্টেবিলিটির কথা বলা আছে, ডিউরেশন ডিউরিং টাইম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অ্যাম্পলিটিউড অফ সিগন্যাল শুড বি ফাইনাইট। অর্থাৎ এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝখানে কিন্তু টি ইকুয়াল টু 0 আছে, তাহলে এই সকল সময়ের জন্য অ্যাম্পলিটিউডকে ফাইনাইট হতে হবে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইটির ভ্যালু চলে এসছে ইনফিনিটি, অর্থাৎ সিস্টেমটা আনস্টেবল। 6 নম্বরে দেওয়া আছে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানেও আমরা একই জিনিস বলতে পারি যে এখানে ইউ অফ টি, এটা হচ্ছে আমাদের ইনপুট, ইউ অফ টিকে ইউনিট স্টেপ ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা মূলত কী পাবো? ইউ অফ টিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল টি পাবো। তাহলে ডেল টি কেমন সিগনাল? ডেল টি আমরা ইতিমধ্যে দেখেছি যে টি ইকুয়াল টু জিরো, যখন টি এর ভ্যালু ইকুয়াল টু জিরো তখন ডেল টির ভ্যালু অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। তাহলে সিস্টেমটা হচ্ছে আনস্টেবল সিস্টেম, কেননা আমার আউটপুটে আমি আনবাউন্ডেড আউটপুট পাচ্ছি। আমাদের সিগন্যালটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে, আমাদের এখানে যে সিগন্যালটা আছে সেটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। তাহলে এটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। এবার আমরা স্টেবল এলটিআই সিস্টেম, অর্থাৎ এলটিআই আমরা দেখেছি, স্টেবল আনস্টেবল দেখেছি, দুটাকে যদি আমরা একসাথে কম্বাইন করে দিই তাহলে স্টেবল এলটিআই হয়ে যাবে। তাহলে স্টেবল এলটিআই, যেহেতু এটাকে আমরা অলরেডি এলটিআই হিসেবে স্বীকার করে নিয়েছি, তার মানে এখানে অবশ্যই ইম্পালস রেসপন্স অর্থাৎ এইচ অফ টি থাকবে। এখন কখন এটাকে আমরা এলটিআই স্টেবল অথবা এলটিআই আনস্টেবল বলবো? যখন আমাদের এইচ অফ টি অর্থাৎ ইম্পালস রেসপন্সটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল হবে তখন সিস্টেমটা হচ্ছে স্টেবল। যখন ইম্পালস রেসপন্সটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল হবে না তখন সিস্টেম হবে আনস্টেবল এলটিআই। এখন এই যে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবিলিটি, এটা বিষয়টা কি আসলে? এটার বিষয় হচ্ছে যখন এইচ অফ টি অর্থাৎ এই যে আমরা ইম্পালস রেসপন্স, এটাকে আমরা যদি মড করে ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি লেস দেন ইনফিনিটি অর্থাৎ ফাইনাইট হয়, তখন সেটাকে আমরা বলবো অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল, অর্থাৎ তখন আমাদের এলটিআই সিস্টেমটা হবে স্টেবল। যেমন এনার্জি সিগন্যাল হচ্ছে একটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল সিগন্যাল, ইম্পালস সিগন্যাল এটা হচ্ছে অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল সিগন্যাল। অর্থাৎ যদি কোনো এনার্জি সিগন্যালকে আমরা মড করে ইন্টিগ্রেট করি তাহলে তার রেজাল্ট কিন্তু ফাইনাইট হয়। ঠিক তেমনি ইম্পালস সিগন্যালকে আমরা জানি, ইম্পালস সিগন্যালকে আমরা যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে কিন্তু 1 পাওয়া যায়। তাহলে 1 হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু, সেই কারণে আমরা এখানে বলতে পারি যে সিস্টেমটা এলটিআই স্টেবল অথবা স্টেবল এলটিআই। এখন এখানে একটা স্টেবল এলটিআই এর উদাহরণ দেওয়া আছে, এইচ অফ টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি ইউটি। এখন এখানে চেক করে দেখতে হবে যে এটা আদৌ স্টেবল এলটিআই কিনা। তাহলে সবার প্রথমে 2 ইউটি টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি ইউ অফ টি। এখন এখানে নেগেটিভ এক্সপোনেনশিয়াল আছে, এটা হচ্ছে নেগেটিভ এক্সপোনেনশিয়াল কেমন? নেগেটিভ এক্সপোনেনশিয়াল হচ্ছে যে এইভাবে ডিকে করছে, অর্থাৎ এটার অ্যামপ্লিটিউড জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। যখন টাইম ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে এবং অ্যামপ্লিটিউড এএমপি দিয়ে লিখছি, অ্যামপ্লিটিউড জিরোর দিকে অ্যাপ্রোচ করে তখন সেই সিগন্যালটাকে বলা হয় কনভার্জিং নেচারের সিগন্যাল। অর্থাৎ সে ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে এবং এটার অ্যামপ্লিটিউড গ্র্যাজুয়ালি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, তখন এটা হচ্ছে ইনফাইনাইটলি কনভার্জিং একটা সিগন্যাল। অ্যামপ্লিটিউড কমছে। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট কনভার্জিং, এবং ইনফাইনাইট কনভার্জিং সিগন্যাল হচ্ছে মূলত এনার্জি সিগন্যাল। আমরা জানি যে এনার্জি সিগন্যালের টোটাল এনার্জি, কেবলমাত্র এনার্জি সিগন্যালের ক্ষেত্রেই টোটাল এনার্জিটা আমাদের ফাইনাইট হয় আর অ্যাভারেজ পাওয়ারটা ইনফিনিটি হয়। তাহলে এনার্জি সিগন্যাল হচ্ছে কনভার্জিং নেচারের একটা সিগন্যাল। আর এটা কনভার্জিং নেচারের আমরা কীভাবে বুঝলাম? কেননা এখানে নেগেটিভ এক্সপোনেনশিয়াল আছে। এখানে যদি পজিটিভ এক্সপোনেনশিয়াল থাকতো তাহলে সিগন্যালটা কিন্তু মূলত এরকম হতো যে এখানে উপরের দিকে উঠছে, মানে যখন টি এর ভ্যালু ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তখন অ্যামপ্লিটিউডও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। তাহলে এই যে রিলেশনশিপটা, এটাকে বলা হয় ডাইভার্জিং। কনভার্জিং হচ্ছে এনার্জি সিগন্যাল আর ডাইভার্জিং হচ্ছে নন টাইপ অফ এনার্জি সিগন্যাল। তখন কিন্তু সিগন্যালটা আর কনভার্জিং নেচারের থাকে না, অর্থাৎ অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল থাকে না। তখন কিন্তু সিগন্যালটা হয়ে যায় নন স্টেবল এলটিআই অথবা আনস্টেবল এলটিআই সিগন্যাল। যেহেতু এটা এনার্জি সিগন্যাল আর আমরা জানি এনার্জি সিগন্যাল হচ্ছে স্টেবল এলটিআই সিগন্যাল,
সুতরাং এটা আমরা বলতে পারি যে এটা স্টেবল এলটিআই সিগন্যাল। কিন্তু এখানে যদি প্লাস থাকতো, অর্থাৎ এটা যদি ডাইভার্জিং নেচারের হইতো, অর্থাৎ এখানে অ্যাম্পলিটিউড যদি প্লাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতো, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা হয়ে যেত আনস্টেবল এলটিআই সিস্টেম। 2 নম্বর এক্সাম্পলে আসি। এখানে ইউটি মাইনাস ইউ অফ টি মাইনাস 2 আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে 0, এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 এটা আছে। অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল করতে হলে অবশ্যই আমাকে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে মাইনাস ইনফিনিটি এই লিমিটটা আছে, এখানে প্লাস ইনফিনিটি এই লিমিটটা আছে। এই সবগুলো লিমিটকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই লিমিটটা, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই লিমিটটা আমরা পাবো। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইউটির ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আলটিমেটলি আমরা 0ই পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 2 পর্যন্ত সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে আমরা টি পাবো, আর আপার লিমিট হচ্ছে 2, তার মানে টি এর পরিবর্তে 2 বসাবো, তার মানে রেজাল্ট হবে 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টি এর অ্যাম্পলিটিউড হচ্ছে 0। তাহলে এখানে 0-র ইন্টিগ্রেশন 0। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি একটাই ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 2, আর 2 হচ্ছে লেস দেন ইনফিনিটি, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। তার মানে এটা হচ্ছে এনার্জি সিগন্যাল, অর্থাৎ এটা হচ্ছে স্টেবল এলটিআই সিস্টেম। এখানে 3 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এইচ অফ টি ইকুয়াল টু সিং টি, সিং ফাংশন। সিং ফাংশন আমরা জানি যে সিং ফাংশন হচ্ছে এরকম দেখতে। সাইন থেটাকে যদি থেটা দিয়ে ডিভাইড করা হয় তাহলে সিং ফাংশন পাওয়া যায়। তাহলে আমাদের বেসিক্যালি এটা এখানে কিন্তু এটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এটাও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। এখন ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করলে সিগন্যাল মূলত 3 ধরনের হতে পারে, যেমন পাওয়ার সিগন্যাল, এটাও ইনফাইনাইট এক্সটেনশন সিগন্যাল। এনার্জি সিগন্যাল, এটাও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে পারে। এনইএনপি, নিদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল, এটাও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে পারে। তাহলে আমরা কোন সিগন্যালকে ধরব? এখানে আমরা একটা প্যাটার্ন দেখি, সিগন্যালটা কিন্তু এদিকে অ্যাম্পলিটিউড গ্র্যাজুয়ালি যতই সময় যাচ্ছে এটার অ্যাম্পলিটিউড কিন্তু ড্যাম্পড হচ্ছে, অর্থাৎ অ্যাম্পলিটিউড কমছে। তার মানে এখানে একটা কনভার্জিং নেচার দেখতে পাচ্ছি, অ্যাম্পলিটিউড ডিকে হয়ে যাচ্ছে, অ্যাম্পলিটিউড কমে যাচ্ছে। একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পলিটিউডটা কমে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা কনভার্জিং নেচার। তার মানে এটা হচ্ছে সিং ফাংশন হচ্ছে এনার্জি সিগন্যাল, আর আমরা জানি যে এনার্জি সিগন্যাল মানেই হচ্ছে সিস্টেমটা স্টেবল এলটিআই সিস্টেম। এবার আমরা দেখব আরেকটা উদাহরণ, এইচ অফ টি ইকুয়াল টু সাইন টি, সাইন টি। এখন সাইন কি ধরনের সিগন্যাল? সাইন হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, আর পিরিয়ডিক সকল পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে পাওয়ার সিগন্যাল, আর পাওয়ার সিগন্যাল হচ্ছে নন স্টেবল সিগন্যাল। আমরা জানি যে এনার্জি সিগন্যালই কেবলমাত্র টোটাল এনার্জি হচ্ছে ফাইনাইট থাকে, আর অ্যাভারেজ পাওয়ার হচ্ছে ইনফিনিটি হয়ে যায়। আর ঠিক তার উল্টো পাওয়ার সিগন্যালে টোটাল এনার্জিটা হয়ে যায় ইনফিনিটি, আর অ্যাভারেজ পাওয়ারটা হয়ে যায় ফাইনাইট। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে যদি পাওয়ার সিগন্যাল হয় তাহলে সেটা অবশ্যই একটা নন স্টেবল এলটিআই হবে, কেননা এনার্জি সিগন্যাল হচ্ছে এলটিআই, এলটিআই স্টেবল, তার মানে পাওয়ার সিগন্যাল অবশ্যই আনস্টেবল এলটিআই হবে। তার মানে এটা যেহেতু পাওয়ার সিগন্যাল, কেননা সকল পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে আমাদের আনস্টেবল, সকল পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে পাওয়ার সিগন্যাল। এখানে যদি সাইন ইউজ না করে আমরা কজ ইউজ করতাম তাহলে কিন্তু সিগন্যালটা পিরিয়ডিকই হতো, কেননা কজও একটা পিরিয়ডিক সিগন্যাল। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা পাওয়ার সিগন্যাল হতো। সাইন, কজ এগুলো সবই পাওয়ার সিগন্যাল, যেহেতু তারা পিরিয়ডিক, এবং যেহেতু পাওয়ার সিগন্যাল সুতরাং তারা নন স্টেবল এলটিআই সিস্টেম। এবার 5 নম্বরে আছে এইচ অফ টি ইকুয়াল টু 10t। 10t সিগন্যালটা মূলত দেখতে এই রকম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সিগন্যালটা আসলে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এদিকে মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে এটার অ্যাম্পলিটিউড ইনফিনিটি, তার মানে এটা স্টেবল নয়। আর এটা যদি আমি বাউন্ডেড করতে চাই বা আমি যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হবে না। যেহেতু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হবে না সেই কারণে এটা হচ্ছে আনস্টেবল এলটিআই, এখানে দেখেই বুঝতে পারছি। এবং এটা যদিও একটা পিরিয়ডিক সিগন্যাল, একটা দেখতে পাচ্ছি যে একটা একই শেপ আমাদের রিপিটেড হচ্ছে একটু পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর একই শেপ রিপিট হচ্ছে, একই শেপ রিপিট হচ্ছে, তাহলে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা পিরিয়ডিক সিগন্যাল, কিন্তু আসলে তা নয়। এটা হচ্ছে নিদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল, এটা এনার্জি সিগন্যালও নয় আবার পাওয়ার সিগন্যালও নয়।
এবার আমরা 6 নাম্বার একটা প্রবলেম দেখব। 6 নাম্বার প্রবলেমে বলা আছে যে h অফ s ইকুয়াল টু 1/s। তাহলে এটার দুইটা মেথডে এটাকে সলভ করা যায়। আমরা শুধুমাত্র প্রথমটা দেখব, কেননা আমরা পোল 0 সেই জিনিসটা এখনও ইন্ট্রোডিউস করিনি। তাহলে মোট মেথড 1-এ আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা জানি 1/s কে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে u অফ t পাবো। বিপরীতভাবে বলতে গেলে u অফ t কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা 1/s পাই। তাহলে u অফ t সিগন্যাল কেমন? আসলে u অফ t সিগন্যাল হচ্ছে এরকম, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত u অফ t সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। কিন্তু যেহেতু এটাকে আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করা মানে কি? আসলে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে যে কোনো ফাংশনকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু সেই সিগন্যালটার আমরা টোটাল এরিয়াটা বের করছি। আর এখানে যেহেতু সিগন্যালটার শেপ হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের, তার মানে এটা আমরা এরিয়াটা যদি বের করতে চাই তাহলে এটার রেক্টেঙ্গুলার এরিয়াটা হচ্ছে এই পাশে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই পাশে হচ্ছে 0 থেকে ইনফিনিটি, দ্যাট মিন্স এই পাশে আমরা প্রস্থ পাচ্ছি ইনফিনিটি আর উচ্চতা পাচ্ছি 1, তার মানে 1 ইন্টু ইনফিনিটি, দ্যাট মিন্স ইনফিনিটি। টোটাল এরিয়া হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হয়ে যাচ্ছে ইনফিনিটি। তার মানে এটা অ্যাবসোলুটলি ইন্টিগ্রেবল নয়, তার মানে সেটা আনস্টেবল এলটিআই। আনস্টেবল এলটিআই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এখানে স্টেবল এলটিআই এর আরেকটা উদাহরণ আমরা দেখি। h অফ s ইকুয়াল টু 1/s স্কোয়ার প্লাস 1, s স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -1 চলে আসার কথা। আবার এটাকে যদি আমরা রুট করি তাহলে প্লাস মাইনাস জে আসবে, প্লাস মাইনাস জে, কেননা এখানে রুট আছে যেহেতু, সুতরাং এখানে আমাদের প্লাস মাইনাস জে চলে আসবে। তাহলে প্লাস মাইনাস জে আসলে কি? প্লাস মাইনাস জে হচ্ছে এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাকে আমরা গ্রাফিক্যালিও প্রকাশ করতে পারি। যেহেতু এখানে এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা আছে, তাহলে এক্স এক্সিসে আমরা রিয়েল পার্ট সিগমা বসাবো এবং ওয়াই এক্সিসে আমরা ইমাজিনারি পার্ট জে ওমেগা বসাবো। আর যেহেতু এটা প্লাস মাইনাস জে, তার মানে এই ইমাজিনারি এক্সিসের উপরে পজিটিভ দিকে এখানে আমরা একটা পোল পাবো। এই যে এখানে ক্রস দিয়ে আমরা পোল বসাচ্ছি বলছি, আর এখানে আমরা নেগেটিভ দিকে মাইনাস জে অর্থাৎ একটা আরেকটা পোল পাবো। তাহলে যদি আমাদের ইমাজিনারি এক্সিসে পোল থাকে তাহলে সিস্টেমকে আমরা মার্জিনারি স্টেবল বলি। কিন্তু মার্জিনালি স্টেবল বলে আসলে কোনো সিস্টেম স্টেবিলিটি নাই। একটা সিস্টেমকে স্টেবল হতে হলে কমপ্লিটলি স্টেবল হতে হবে, মার্জিনালি বা আংশিক স্টেবল হলে হবে না। একটা সিস্টেমকে স্টেবল হতে হলে কমপ্লিটলি স্টেবল হতে হবে। আমরা যদি বলি যে একটা সিস্টেম আংশিক স্টেবল তাহলে কিন্তু সেটা আনস্টেবলই হলো। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুটের শর্ত অনুযায়ী মার্জিনালি স্টেবিলিটি মানে হচ্ছে আনস্টেবল, সুতরাং এটা আনস্টেবল। এখানে আরেকটা শব্দ আছে পোলস। অ্যান্ড পোলস মানে কি? আসলে পোলস মানে হচ্ছে যে আমার ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের জন্য আমার ফাংশনের ভ্যালু ইনফিনিটি হয়ে যায় সেই ভ্যারিয়েবলকে আমরা বলি পোলস, এবং যে ভ্যারিয়েবলের জন্য আমাদের ফাংশনের ভ্যালু 0 হয়ে যায় সেটাকে আমরা বলি জিরোস। এবার আমরা স্ট্যাটিক এলটিআই আসবো। স্ট্যাটিক এলটিআই, স্ট্যাটিক এবং ডাইনামিক এলটিআই আছে। এই স্ট্যাটিক এবং ডাইনামিক এলটিআই, এই এলটিআই এর এই ক্লাসিফিকেশন নিয়ে আমরা মডিউল 4-এর পার্ট 2-তে আমরা আলোচনা করব এই দুটো এলটিআই সিস্টেম নিয়ে। ধন্যবাদ।